বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। চলুন দেখে নেব আজ কি থাকছে। কোটা ইস্যুতে বাংলাদেশে কারফিউ চলমান, আন্দোলনকারী শিক্ষার্থীদের গুম ও নির্যাতনের অভিযোগ। আমাকে গুম করে 24 ঘন্টা শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। কোটা সংস্কার আন্দোলন নিয়ে কথা বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কাজী মারুফুল ইসলাম ও রাশেদা রওনক খানের সঙ্গে। আরও জানবো এই আন্দোলনকে ঘিরে কিভাবে ঘটে গেল নরসিংদীর কারাগার থেকে সব আসামি পালানোর মতো নজিরবিহীন ঘটনা। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংঘাতের জেরে বাংলাদেশে এখনও চলছে কারফিউ। আন্দোলনে কত মানুষের মৃত্যু হয়েছে সেটি সরকারিভাবে এখনও প্রকাশ করা হয়নি। আন্দোলনের সমন্বয়করা অনেকেই পালিয়ে বেড়াচ্ছেন, অভিযোগ করছেন তুলে নিয়ে নির্যাতনের। বিবিসির আবুল কালাম আজাদ জানাচ্ছেন নিজেদের নিরাপত্তা নিয়ে কি বলছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা, আর এ প্রসঙ্গে সরকারের বক্তব্যই বা কি। আওয়ামী লীগ সরকারের টানা 4 মেয়াদে এর আগে কখনোই কোনো আন্দোলন আর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এত কঠিন পরিস্থিতির মুখে পড়তে হয়নি। বাংলাদেশের ইতিহাসে কোনো আন্দোলনে এত অল্প সময়ের ব্যবধানে এত প্রাণহানি আর সংঘাত দেখা যায়নি। পরিস্থিতি এতটাই অবনতি হয়েছে যে বাংলাদেশ সরকারকে কারফিউ জারি করতে হয়েছে, মাঠে নামাতে হয়েছে সশস্ত্র বাহিনীকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে চলছে দেশ জুড়ে অভিযান, তৈরি হয়েছে একটা ভীতিকর পরিবেশ। এই পরিস্থিতি কবে নাগাদ পুরোপুরি শান্ত হবে বা স্বাভাবিক হবে সেটি এখনও স্পষ্ট নয়। ঢাকার আদালতে হাজির করা হচ্ছে অনেককেই। গণহারে আটক ও গ্রেপ্তার নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ। আমাকে কয়েকজন মিলে জোর করে নিচে নামিয়ে নিয়ে যায় আর কি। বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্বে থাকা সমন্বয়কদের কয়েকজন বিভিন্ন সময় ধরে নিখোঁজ ছিলেন। ফিরে এসে তারা নিরাপত্তা বাহিনীর পরিচয়ে তাদেরকে তুলে নেয়ার অভিযোগ করেছেন। ধরে নিয়ে তাদের শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে। আমাকে গুম করে 24 ঘন্টা শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। যতবারই আমার সেন্স এসেছে ততবারই আমাকে আবার ইনজেকশন দিয়ে আবার ক্যান করা হয়েছে। ছাত্র আন্দোলনের নেতাদের নিরুদ্দেশ হওয়া এবং নিরাপত্তার উদ্বেগ নিয়ে বিবিসির পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাইলে তার জবাব ছিল এরকম। এই ছাত্র নেতাদের কাউকে অ্যারেস্ট করেনি, বরং তারাই বিভিন্ন জায়গায় লুকিয়ে রয়েছে এবং তারা যে নানান ডাইমেনশনাল আতঙ্ক রয়েছে এটা তারা নিজেরাই বলছে। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী সরকার তাদেরকে সবসময় বলে আসছে, তাদের সবসময় অনুরোধ করছে তোমরা তোমাদের দাবি দাওয়া মেনে নেওয়া হয়েছে, তোমরা এখন উইথড্র করো। ছাত্র আন্দোলনের নেতৃত্বে থাকা সমন্বয়কদের এখন অনেকেই পালিয়ে বেড়াচ্ছেন। নিজেদের নিরাপত্তা নিয়েও তারা উদ্বিগ্ন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান কেউ নিরাপত্তা চাইলে সরকার তার ব্যবস্থা করবে। যে কেউ যদি মনে করে তার নিরাপত্তা দরকার আমাদের বললেই তাকে আমরা নিরাপত্তা দেব। আমাদেরকে জানাতে হবে সে নিরাপত্তা চায়, আমরা তো অবশ্যই তাকে নিরাপত্তা দেব। এদিকে আন্দোলন চালিয়ে যাওয়া এবং কর্মসূচি নিয়ে ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মধ্যে একটা বিভক্তি দেখা যাচ্ছে। কোটা সংস্কার করে প্রজ্ঞাপন জারি করার পর ঢাকায় সংবাদ সম্মেলন করে সম্মুখ সারির ছাত্র নেতারা 4 দফা দাবি দেওয়ার পর বুধবার 52 জন সমন্বয়কের পক্ষে 9 দফা দাবি ও কর্মসূচি দিয়ে গণমাধ্যমে বার্তা পাঠান। আপনাদের মধ্যে নানা ধরনের বিভ্রান্তি হয়েছে আমরা শুনতে পেয়েছি, সেটা যোগাযোগহীনতার কারণে হয়েছে। আমাদের নিরাপত্তা এবং যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করলে আমরা সুস্পষ্টভাবে সেই দাবিগুলা সকলের সামনে পেশ করব। তার আগে আমাদের প্রধান যে বক্তব্যটা হচ্ছে আমাদের নিরাপত্তা দিতে হবে এবং আমাদের গুম গ্রেফতারের যে হয়রানি সেটি বন্ধ করতে হবে এবং আমাদের ক্যাম্পাসগুলো শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে। আলাদা কর্মসূচি এবং ছাত্র সমন্বয়কদের মধ্যে বিভক্তির প্রচার উদ্দেশ্যমূলক বলেও মনে করেন ঢাকার অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। আমার মনে হয় ইন্টেনশনালি কেউ এই বিভাজন দেখানোর জন্য, তারপর সমন্বয়হীনতা দেখানোর জন্য, ডিভাইডেশন দেখানোর জন্য এগুলো ইন্টেনশনালি কেউ করতেছে, আমার কাছে এটা মনে হচ্ছে। সরকার এখন সারা দেশে ছাত্র আন্দোলন ও সহিংসতায় নাশকতা আর ক্ষয়ক্ষতির বিষয়টিকে সামনে আনছে। উচ্চ আদালতের রায়ের আলোকে কোটা পদ্ধতি সংস্কার করে প্রজ্ঞাপন জারি করে ছাত্র আন্দোলন বন্ধ করারও আহ্বান জানানো হচ্ছে। আন্দোলনকারী ছাত্ররা বলছেন সরকার কোটা সংস্কার আন্দোলন সহিংস হবার পরে যে তৎপরতা দেখিয়েছে সেটি আগে দেখালে বাংলাদেশে এমন ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হতো না। আর ভবিষ্যতে এই আন্দোলনের সমাপ্তির বিষয়টিও এখন সরকারের পরবর্তী ভূমিকার উপরেই
নির্ভর করছে। সেই সাথে অনেকে ক্ষোভ জানাচ্ছেন, কারণ আন্দোলনে পুলিশের নির্বিচারে গুলি আর সংঘর্ষে যত প্রাণ গেল সেই প্রসঙ্গ এড়িয়ে সরকার শুধু সম্পদের ক্ষয়ক্ষতির দিকটিকেই বড় করে দেখাচ্ছে। আবুল কালাম আজাদ, বিবিসি বাংলা। বিবিসি প্রবাহ স্টুডিওতে আজ আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাশেদা রওনক খান এবং কাজী মারুফুল ইসলাম। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ বিবিসি প্রবাহে যোগ দেওয়ার জন্য। মারুফুল ইসলাম, আমি শুরুতে আপনার কাছে আসতে চাই। খুব স্বাভাবিকভাবেই একটি প্রশ্ন এখন উঠছে যে গোটা ইস্যুতে গত কিছুদিন ধরে যা যা ঘটে গেছে, সহিংসতা, ধ্বংসযজ্ঞ, প্রাণহানি, কিন্তু এখন প্রাণহানির প্রসঙ্গটির চেয়ে মানে কি রাষ্ট্রীয় সম্পদের ক্ষয়ক্ষতির বিষয়টি প্রাধান্য পাচ্ছে কিনা, এই বিষয়টি কিন্তু এখন একটা প্রশ্নের মতন হয়ে দাঁড়িয়েছে। কি মনে করেন? ধন্যবাদ বিবিসিকে আমাকে যুক্ত করার জন্য। আপনি খুবই একটা জরুরি প্রশ্ন তুলেছেন, যে প্রশ্নটাই সাধারণত আমরা দেখছি না। সরকারি যে বয়ান এই মুহূর্তে প্রচার করা হচ্ছে, সেই বয়ানের মধ্যে এই মানুষ যে একটা গুরুত্বপূর্ণ, অর্থাৎ আমরা যে নাশকতার যে বিবরণ দেখছি সেটা ভয়ঙ্কর, এবং সেটা অবশ্যই এটা সমর্থন কোনোভাবেই কোনো সুস্থ মানুষ করতে পারে না, এটা যে পক্ষই করুক না কেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এই যে অবকাঠামোর যে ক্ষতি হয়েছে, সেই অবকাঠামোগুলো আসলে কাদের জন্য করা, অবকাঠামোগুলো ব্যবহার করবে কে? আজকে মেট্রো রেল, এই টেলিভিশন, এই এক্সপ্রেস হাইওয়ে, এটা ব্যবহার করবে কে? করার মূল যারা মানুষ, সে তো মানুষ, জনগণ। সেই মানুষের যে প্রাণ গেছে, আমরা যে মিডিয়াতে যে রিপোর্টটা দেখছি, সেটা আজকে পর্যন্ত দেখছি যে 200 ওভার 200, যে প্রথম আলোতে রিপোর্ট করেছে 203 জন। যদি আমরা এটাকে ধরে নিই, আমরা বিবিসির পক্ষ থেকে 1.5 শতাধিক প্রাণহানির খবর আমরা যদি ধরে নিই, প্রত্যেকটা মানুষ, একটা মানুষের জীবনও গুরুত্বপূর্ণ। সেই মানুষের জীবনের যে করুণ পরিণতি হয়েছে, যে অকাল পরিণতি হয়েছে, এবং সেই পরিণতির পিছনে যে সরকারি এই বাহিনীগুলোর সরাসরি ভূমিকা আছে, সেগুলো তো আমরা ভিডিও ফুটেজ থেকে দেখেছি। সেই ক্ষতির কথা না বলে আমরা সারাক্ষণ দেখছি যে অবকাঠামোর ক্ষতি হয়েছে। তার মানে আপনি দেখেন যে এখানে এই যারা যে শাসক গোষ্ঠীটি আছে, তারা যেভাবে আন্দোলনটা দমন করেছে, আন্দোলনের আগে যেভাবে এটাকে হ্যান্ডেল করেছে এবং এখন যেভাবে হ্যান্ডেল করছে, এটার মধ্যে একটা মিল আছে। অর্থাৎ মানুষ তাদের কাছে গুরুত্বপূর্ণ না, কোনোভাবেই মানুষ তাদের কাছে গুরুত্বপূর্ণ না, মানুষের চাহিদা তাদের কাছে গুরুত্বপূর্ণ না, তাদের সংকট তাদের কাছে গুরুত্বপূর্ণ না, তাদের রাজনৈতিক বয়ান, তাদের রাজনৈতিক অবস্থান, সেটা বেশি গুরুত্বপূর্ণ। আমি একটু রাশেদা রওনক খান আপনার কাছে আসতে চাই যে এখন বিভিন্ন এলাকা আমরা দেখছিলাম, প্রতিবেদনও দেখছিলাম, এই প্রসঙ্গটি এসছে যে ব্যাপক ধরপাকড় চলছে, বিরোধী রাজনৈতিক কর্মী, শিক্ষার্থী, শ্রমজীবী। এখন এদের মধ্যে কতজন আসলে সরকার বিরোধী দলের কর্মী, যেটা সরকার বারবার বলার চেষ্টা করছে যে বিএনপি জামাতের কর্মীরা এসব করছে, তো সেটাও তো নিশ্চিত নয়, সেটিও কি একটি উদ্বেগের জায়গা নয়? অবশ্যই, এবং বিএনপি জামাত করছে ঠিক আছে, কিন্তু সেটাকে বলে কিন্তু আসল সত্য উদ্ঘাটন হচ্ছে না। বিএনপি জামাত কখন করেছে? যখন আপনি দরজায় ধরেন শত্রুপক্ষ বা বিরোধী পক্ষ আপনার ঘরে ঢুকতে চাচ্ছে, বা আন্দোলনকারীরা, আপনি দরজাটা খুলেছেন, তো আপনি আলোচনায় ডাকেননি, আপনি কোনো রকম ছাত্রদের কথাকে গুরুত্ব দেননি, ভেবেছেন যে শিক্ষক আন্দোলন যেভাবে স্তীমিত হয়ে গেছে কিছুটা, ছাত্র আন্দোলনও হবে। কিন্তু শিক্ষক এবং ছাত্র কিন্তু দুটো বয়সের তফাতে। শিক্ষক আমরা হচ্ছি প্রবীণ, আমাদের চাওয়া পাওয়ার জায়গাগুলো যতটা নরম ততটাই গরম ছাত্রদের। হ্যাঁ, আমরা তো ছাত্রদেরকে সবসময় হ্যান্ডেল করি, আমরা জানি তারা কতটা গরম। তো সেই জায়গাগুলো আমরা তাদের তারুণ্যের পালসটা বুঝিনি, না বুঝে আমি দরজা খুলে দিয়েছি। এখন ঢোকার সময় ছাত্রদের সাথে সাথে কারা ঢুকবে আপনি কিন্তু তখন আর আটকে রাখতে পারবেন না। অর্থাৎ আপনার আটকে রাখার ক্ষমতাটা নেই হয়ে গেছে। এখন কে কে ঢুকছে এটাকে আমি এক বাক্যে যদি শুধু বিএনপি জামাত বলে দিই, যেটা প্রবলেম হবে, আমি রাষ্ট্র হিসেবে আমার যেটা সমস্যা হবে, বা আমার সরকার পরিচালনায় যেটা সমস্যা হবে, আমি কিন্তু আসল তথ্যটা পাচ্ছি না। বিএনপি জামাত একটা কম্পোনেন্ট হতে পারে, বাট আরও আদার স্টেক হোল্ডার্স থাকতে পারে যাদেরকে আমি আর কিন্তু কোনোভাবেই খুঁজে পাচ্ছি না। এই খুঁজে না পাওয়াটার প্রবলেমটা হবে, এটা আবার 1 বছর 6 মাস পরে আরেকভাবে ছাত্র আন্দোলনকে উস্কে দিয়ে যেটা বলা হচ্ছে আবার নতুনভাবে হবে। তাহলে তো সমস্যার সমাধানটা হচ্ছে না। সমস্যার সমাধানটা হবে তখনই যখন আমি ট্রুথ, যেটা সত্য, ঘটে যাওয়া ঘটনাটা তুলে আনতে পারবো। কারা করছে, কেন করছে, কিভাবে করছে, আমার কোথায় ফল্ট হয়েছে, রাষ্ট্র হিসেবে আমার কি দায়িত্ব ছিল ছাত্রদের এই আন্দোলনকে, কতটা আমার হ্যান্ডেল করা দরকার ছিল, কিভাবে করা দরকার ছিল, আমি কি পারি কি না। আওয়ামী লীগে যখন আমাদের একটা দলের
জায়গা থেকে, আমি সরকারের কথা বাদই দিলাম, দলের জায়গা থেকেও তো একটা আলোচনার জায়গা আসতে পারত। ধন্যবাদ। সেটাও তো আসেনি। মারুফুল ইসলাম, সমন্বয়কদের কয়েকজন এখন যেটি বলছেন যে তাদেরকে নিরাপত্তা বাহিনীর পরিচয়ে তাদেরকে তুলে নিয়ে যাওয়ার পরে নির্যাতনের অভিযোগ তারা করেছেন, যদিও স্বরাষ্ট্রমন্ত্রী এই অভিযোগ অস্বীকার করেছেন, কিন্তু এখান থেকে আসলে ঠিক কি বার্তাটা আমরা পাচ্ছি? এটা খুবই দুর্ভাগ্যজনক, খুবই দুঃখজনক। আমরা এর আগেও দেখেছি এই যে আন্দোলনকারীদের যারা একটু ভিন্ন মত পোষণ করে, সেক্ষেত্রে সরকারি বাহিনীগুলো বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে বিভিন্ন বাহিনী তাদেরকে তুলে নিয়ে গেছেন এবং সেগুলো স্বীকার করেননি। এটা পরিষ্কার যে এই পেছনে এই সমস্ত ঘটনাগুলো আসলে সরকারি বাহিনীগুলো ছাড়া সাধারণত ঘটে না। তো এইটা দিয়ে আমার কাছে যেটা মনে হয় যে আপনি কিন্তু এখনও সংকটটাকে জিয়ে রাখার সম্ভাবনা তৈরি করছেন। আমি যদি এই সরকার যদি ইস্যুটির প্রতি যত্নশীল হন এবং যে তারুণ্য, যে ছাত্র সমাজ, যে শিক্ষার্থী সমাজ সব জায়গা থেকে এটাতে যুক্ত হয়েছে, তাদের প্রতি যদি আপনি যত্নশীল হন, তাদের প্রতি যদি আপনার কোনো রকমের দায়বদ্ধতা থাকে, তাহলে অবশ্যই এই পর্যায়ে এসে এইরকম নিবর্তনমূলক যে কোনো ধরনের কর্মসূচি, সরকারি পদক্ষেপ সেটা আসলে এই পুরো বিষয়টির জন্য একটা কাউন্টার প্রোডাক্টিভ হবে। অর্থাৎ এই সংকটটিকে মোচনের যে সম্ভাবনাগুলো তৈরি হচ্ছে সেটাকে কিন্তু আরও দূরে ঠেলে দিতে পারে। ফলে যদি আমরা জানি না কারা কোন পক্ষ তাদেরকে তুলে নিয়েছে, কিন্তু এটা যেহেতু সরাসরিভাবে সরকারের প্রতি আঙ্গুল দেখানো হচ্ছে, ফলে সরকারকে এটা প্রমাণ করতে হবে যে আসলে সরকার এটার পেছনে নেই, বরং এই ছেলে মেয়েদেরকে তাদেরকে নিরাপত্তা দেওয়ার প্রসঙ্গটাই জরুরি, তাদেরকে রাখতে হবে, তাদের কথা শুনতে হবে। এখনও কিন্তু সরকার তাদের সাথে আসলে ওই অর্থে কথা শোনেননি। তারা একটা দাবি, একটা ওয়ান ওয়ে কমিউনিকেশনের মতন একটা লিস্ট অফ ডিম্যান্ড তারা প্লেস করেছেন, কিন্তু এটা নিয়ে যে কথা বলা, যে আলোচনা, সেইটার কিন্তু কোনো ক্ষেত্র আমরা এখনো পর্যন্ত দেখিনি। ফলে এই ছেলেমেয়েদের মধ্যে যে ক্ষোভ আছে, যে উষ্মা আছে, যে বিক্ষোভ আছে, সেটাকে আপনি অ্যাড্রেস যদি আমরা কোনোভাবেও যদি না করি, তাহলে কিন্তু আমি জানি না যে সংকটটা আমরা কতটুকু মোকাবিলা করতে পারব। আমরা বিষয়গুলো নিয়ে আরো কথা বলবো। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে বাংলাদেশে ঘটেছে কারাগারে থাকা সকল আসামি পালানোর মতো নজিরবিহীন ঘটনাও। 19 জুলাই বিক্ষোভকারীরা নরসিংদী কারাগারে হামলা করলে 9 জন জঙ্গি সহ সব আসামি পালিয়ে যায়। বৃহস্পতিবার পর্যন্ত 465 জন আত্মসমর্পণ এবং 3 জঙ্গি সহ 7 জন গ্রেপ্তার হলেও এখনও পলাতক 350-রও বেশি কয়েদি। কিন্তু সেদিন ঠিক কি ঘটেছিল যে কারাগারের মতো সুরক্ষিত জায়গায়ও হামলা ঠেকানো যায়নি? নরসিংদী গিয়ে জানার চেষ্টা করেছেন বিবিসির তাফসির বাবু। কয়েদি এবং সাধারণ মানুষ এলোমেলো ঘোরাফেরা করছেন, ভেতরে কয়েদখানায় জ্বলছে আগুন। নরসিংদী জেলা কারাগারে দুর্বৃত্তদের হামলার একদিন পর গেল শনিবার কারাগারের ভেতরের চিত্র ছিল এমন। স্থানীয় গণমাধ্যম কর্মী এবং সাধারণ মানুষের ধারণ করা বিভিন্ন ভিডিওতে দেখা যায় লণ্ডভণ্ড কয়েদি রাখার কামরা, ক্যান্টিন, এমনকি কারা হাসপাতাল। কিছু কয়েদিও ঘুরছিলেন নিজেদের মতো করেই। বাড়িতে লোক গিয়া পরে ভিতরে গিয়া তালা ভাঙছে, এর আগে রোকা করে লাইছে, পরে হেরা তালা ভাঙানোর পরে যার মতে, কারণ যে আগুনের যে হইয়াল্লাটা দেখতেছে অনেক কাটা চাইবো জান দিবার জন্য। কালাগার লোক কি মনে করেন আঙ্গ মতো আসামি ঠিক জায়গায় যায়, একবার তো আর দেখিও না বা চিনি করিও না, একবার চিনেও যায় না, মানে আইনের পোশাক খুললা এই লঙ্গি মঙ্গি পিঞ্জা লাগে। নরসিংদীতে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গেল সপ্তাহের বিক্ষোভে কারাগার এলাকা ছাড়াও বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়ায় বিক্ষোভকারীরা। ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয় বিভিন্ন স্থাপনায়। স্থানীয় প্রশাসন এবং হাসপাতাল সূত্রে কয়েকদিনের সহিংসতায় অন্তত 13 জন নিহতের তথ্য পাওয়া যাচ্ছে, যদিও পুলিশের পক্ষ থেকে নিহতের আনুষ্ঠানিক কোনো তথ্য দেয়া হয়নি। সব মিলিয়ে নরসিংদীতে ব্যাপক সংঘাত, কারাগারে হামলা ও বন্দি পালানোর মতো নজিরবিহীন ঘটনার পর সাধারণ মানুষের মধ্যে এখনও ভয় এবং উদ্বেগ ঠিকই রয়ে গেছে। জেলের আসামি বেড়েছে, অস্ত্র নিয়ে বেড়েছে, তো এটা আমাদের সবার ভিতরে আতঙ্ক। যদি অস্ত্র যারা বাড়িয়েছে তারা তো মনে করেন অনেকে আছে শিশু সন্ত্রাস, হ্যাঁ, তারা যদি মনে করেন এই অস্ত্র নিয়ে একটা কিছু করতে চায়, তাহলে আমাদের মতো সাধারণ মানুষ একটা আতঙ্কে থাকবেই। যে আমিও আজকে একটা কাজের থেকে বাইরে আসছি, আমাদের তো একটু আতঙ্ক আছি। এখনও তো স্বাভাবিক না, স্বাভাবিক থাকলে তো বিজেপি পুলিশ ওরা থাকতো না নিশ্চয়ই। সাধারণ জনগণ যেগুলো সরকারের কাছে দাবি করে, সরকার যদি হয় সেগুলো মানুক বা যেভাবে হোক আর কি, যেভাবে হোক, কিন্তু কোনো মায়ের বাচ্চা যেন আর না যায়। তবে শনিবার থেকেই অবশ্য বিশেষত কারাগারকে ঘিরে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নরসিংদীর এই জেলা কারাগারে শুক্রবার দুপুরের পরে যখন হামলাকারীরা হামলা করে, আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী তাদের সংখ্যা ছিল 10,000-এরও বেশি। শুরুতেই তারা এই
ফটক ভেঙে একসাথে ভেতরে ঢুকে পড়ে এবং ব্যাপকভাবে হামলা ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। সেই সময় কারাগারে ছিল 826 জন কয়েদি এবং এই হামলার পরে সেই কয়েদিদের সকলেই কারাগার থেকে পালিয়ে যান, যাদের মধ্যে 9 জন ছিলেন জঙ্গি সংগঠনের সদস্য। তবে কারাগার থেকে পালানো আসামিদের অনেকেই ইতোমধ্যে আত্মসমর্পণ করেছেন। কারাগারের সামনে প্রতিদিনই কয়েদিদের ফিরে আসতেও দেখা গেছে। তবে এসব কয়েদিকে আপাতত কারাগারে ঢুকতে না দিয়ে পাঠানো হচ্ছে আদালতের মাধ্যমে আত্মসমর্পণের জন্য। নরসিংদীর জেলা আইনজীবী ভবনে গিয়ে এরকমই শখানেক কয়েদিকে দেখা যায়, যারা সকলেই এসেছেন আইনজীবী সমিতির মাধ্যমে আত্মসমর্পণ করতে। নরসিংদীর জেলা প্রশাসক জানিয়েছেন, কারাগারে হামলা ও অস্ত্র লুটের ঘটনায় এখন 2টি তদন্ত কমিটি কাজ করছে। তবে ফিরে আসা সব কয়েদিকে এখনই নরসিংদী কারাগারে রাখার মতো পরিস্থিতি তৈরি হয়নি। বাইরের যে সিকিউরিটি, সেই সিকিউরিটি অ্যানাউন্সমেন্ট আমরা করেছি এবং ইন্টারনাল যে ড্যামেজগুলো হয়েছে সেই ড্যামেজগুলির ক্ষয়ক্ষতিগুলি নিরূপণের কাজ বর্তমানে চলছে। সেখানে বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, সেগুলি আমরা ইন কোর্স অফ টাইম আস্তে আস্তে সেগুলি সম্পন্ন করে ফেলব। এই অনেক অস্ত্র এখানে আমরা উদ্ধার করতে পেরেছি এবং অনেকেই আত্মসমর্পণ করেছে। স্থানীয় প্রশাসন জানাচ্ছে, লুট হওয়া 85টি অস্ত্রের মধ্যে 39টি অস্ত্র এবং 1000-এরও বেশি গুলি উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এছাড়া কারাগারে হামলা, বন্দি পালানো এবং অস্ত্র ও গুলি লুটের ঘটনায় ইতোমধ্যেই বরখাস্ত করা হয়েছে জেল সুপার এবং জেলারকে। কিন্তু এসবের মধ্যেই প্রশ্ন উঠেছে, কারাগারে নিজস্ব নিরাপত্তা রক্ষী থাকা সত্ত্বেও সেদিন হামলা কেন ঠেকানো যায়নি? সর্বদিক দিয়েই 10-12 হাজার লোক ঢুকে গেল। তখন আমরা প্রিপারেশন নিতেই এই এলাকায় পুরো তাদের নিয়ন্ত্রণ নিয়ে গেল। তারপরে ভিতরে ঢুকলাম, প্রত্যেকটা বন্দী ঘাটে তালা মারানো হলো, তালা লাগাইলো। পরবর্তীতে দেখা গেল তারা বিভিন্ন দেশীয় অস্ত্র দেওয়া, হ্যামার দেওয়া বড় গেটটা ভাঙছে। 10-12 হাজার লোকের সাথে আমরা কিছু করতে পারি? কারাগারে যখন এই অবস্থা, তখন কারা সূত্র জানাচ্ছে, সে সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সাহায্য চেয়েও সময় মতো সেটা পাওয়া যায়নি। কিন্তু এমন অবস্থা কেন হলো? তখন আমি জেল সুপারকে ফোন দিই যে আপনি কোথায় আছেন, যে আপনার এই কি কোনো অস্ত্র লুট হয়েছে কিনা। তো তিনি বললেন যে সম্ভবত অস্ত্র লুট হয়েছে, তিনি পালিয়ে আছেন। তো একটা মানুষকে আপনি তখন সহায়তা করতে পারবেন যখন যে আক্রমণ করছে তাকে তো প্রতিহত করে যে আমার তাকে সহায়তা করতে হবে। আমরা তো তখন এটা একদম সম্মুখ একটা যুদ্ধ হয়েছে, তো তাদের পরাস্ত না করে আমি যাব কিভাবে? নরসিংদীর পুলিশ প্রশাসন এবং আদালত সূত্র থেকে জানা যাচ্ছে, বৃহস্পতিবার পর্যন্ত আদালতে আত্মসমর্পণ করেছেন পালিয়ে যাওয়া 465 জন কয়েদি। এছাড়া 3 জঙ্গি সহ গ্রেফতার হয়েছেন 7 জন। কিন্তু এখনও কারাগারের বাইরে আছেন 350-এরও বেশি কয়েদি। তাফসির বাবু, বিবিসি বাংলা। রাশেদা রনক খান, আমি আপনার কাছ থেকে একটু জানতে চাই, আমরা প্রতিবেদনে দেখছিলাম নরসিংদীর কারাগারে আসলে কি ঘটেছিল, সেদিন কি অবস্থা ছিল এবং এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে পর্যায়ে চলে গিয়েছিল, তার একটা অর্থাৎ এত নাজুক পরিস্থিতি হয়ে গিয়েছিল, সেটির একটা চিত্র ফুটে উঠেছে বলে অনেকে মনে করেন। কিন্তু মানে এটি কি আসলে ঠেকানোর কোনো উপায় ছিল কিনা, বা এই পরিস্থিতি পর্যন্ত চলে গেল যে একটা দেশের কারাগারে সেখানে এরকম একটা হামলা হলো, সব কয়েদি পালিয়ে গেল, কিভাবে দেখছেন বিষয়টিকে? একদম, মানে এটা তো খুবই অ্যালার্মিং ফর দ্য গভর্নমেন্ট অ্যাকচুয়ালি। কারণ একটা দেশের যদি ইনস্টিটিউশনগুলো বা এজেন্সিগুলো এই পর্যন্ত ঢিলেঢালাভাবে চলে, যে কারাগার দখল হয়ে যেতে পারে, বিটিভি আক্রমণের শিকার হয়েছে, বিটিভিকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, তার মানে এই দেশের ইনস্টিটিউশনগুলোর পাওয়ারগুলো কোথায় গেছে? এবং ইনস্টিটিউশনের প্রতি, বাহিনীগুলোর প্রতি, এজেন্সিগুলোর প্রতি মানুষের বা এই ছাত্র জনতা যাই বলি, বা যারা বিরোধী, যাদেরকে সরকার বলতে চাচ্ছে যে জামাত, বিএনপি, তারাও বা মানে কোথায় গেছে তাদের অ্যাকাউন্টেবিলিটির জায়গাটা, তাদের স্পষ্টতার জায়গাটা, তাদের যে একটা দায়িত্বশীল জায়গা, সেই জায়গাগুলো নেই বলেই, হারিয়ে গেছে বলেই সাহস পাচ্ছে এই বিষয়গুলো করার। তো এই জায়গাটা তৈরি করেছে। এখন আমরা যখন দেখছি বা সাধারণ জনগণ যখন দেখছে যে পুলিশ বাহিনীর একজন শীর্ষ কর্মকর্তা হাজার হাজার কোটি টাকা নিয়ে পালিয়ে যেতে পারে, চলে যেতে পারে দেশ ছেড়ে, তখন পুলিশ বাহিনীর প্রতি মানুষের আস্থার জায়গাটা কোথায় থাকবে? তখন পুলিশ বাহিনীকে দেখে, আমরা তো স্বৈরাচার আন্দোলনের সময়ও দেখেছি পুলিশকে কিছুটা হলেও ভয় পেয়েছে। এবারের আন্দোলনে কি পুলিশকে কোনোভাবে পুলিশ পেরেছে ছাত্রদের সাথে? কেন? কারণ কোনো আস্থার জায়গা নাই পুলিশের সাথে ছাত্রদের।
নিয়ন্ত্রণের জায়গাটি একেবারেই ঢিলে ঢালা হয়ে গেছে। শৃঙ্খলা ঢিলে বাহিনী ঢালা হারিয়ে শুধু ফেলেছে। না, ডিসরেসপেক্টফুল হয়ে গেছে আই উড সে। কারণ ডিসরেসপেক্টফুল হওয়াতেই এই পরিমাণ সাহস পাওয়া যায় যে জঙ্গি 9 জন জঙ্গি কিন্তু ফিরে আসলো কি আসলো না এই রিপোর্টে আমরা পাইনি, বা আমি জানি না সরকারের এজেন্সিগুলো সেই তাদেরকে বের করতে পারবে কিনা, কারণ জঙ্গিদের তো ধরাই একটা কঠিন কাজ। সেখানে 9 জন জঙ্গি যাওয়া মানে কিন্তু আমাদের দেশে একটা হলি আর্টিজানের মতো ঘটনা ঘটেছে। আবার কোন ধরনের কি হয় সেটা কিন্তু আমরা কিছুই বলতে পারি না। ফলে শুধু স্থানীয় জনগণ না, পুরো বাংলাদেশ কিন্তু রাজনৈতিকভাবে এক ধরনের হুমকির মধ্যে পড়ে যাচ্ছে এই সব ঘটনায়। মারুফুল ইসলাম, এই যে সেখানে আমরা দেখছি পরিস্থিতি এবং মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক কিন্তু বিরাজ করছে যে পলাতক আসামি কিন্তু এখনো রয়ে গেছে, 350-র ওপরে এখনো পলাতক। এইখানে কি তাহলে উদ্বেগটা থেকেই যায়? অবশ্যই উদ্বেগটা থেকে যায়। ওই যে মা একজন বলছিলেন যে মূল উদ্বেগটা হচ্ছে যে আর কোনো মায়ের কোল যেন খালি না হয়, আমরা যেন সবাই শান্তিতে থাকতে পারি। কিন্তু এর আসলে দায়টা কার? রাইট, আমি যদি ওই জায়গাটা দেখেন যে কারাগারে যে ঘটনাটা ঘটেছে এইটা যদি আমরা আজকে বলি যে কিছু জঙ্গি এটা পরিকল্পনা করেছে, তাহলে কিন্তু আমরা খুব ভুল একটা ব্যাখ্যাতে যাব। যে ওরা বলছে 10-12 হাজার মানুষ, এখন 10-12 হাজার মানুষ কোনো জঙ্গি দলকে মোবিলাইজ করে নিয়ে কারাগারে আক্রমণ করবে, এইটা ভাবা কিন্তু খুব মুশকিল। অর্থাৎ কারাগারে আক্রমণটাকে আপনি ওভারঅল যে রাজনৈতিক পরিস্থিতিটা ছিল তার সাথে আপনাকে যুক্ত করতে হবে। যে মানুষের, যেটা রৌনকও বললেন, যে মানুষের এই সরকারের প্রতি, এই সরকারের প্রশাসনের প্রতি, আরও বিশেষ করে পুলিশের প্রতি, সরকারি বিভিন্ন এজেন্সিগুলোর প্রতি একটা প্রচণ্ড রকমের ক্ষোভ যুক্ত হয়েছে, প্রচণ্ড রকমের অনাস্থা তৈরি হয়েছে। সেই অনাস্থাতে এটা হয়তো আজকে সামনে পেয়েছে কারাগার, অন্যান্য প্রতিষ্ঠানগুলো হতে পারতো। কারাগার যেহেতু একটা সিম্বল, একদম এটা কারাগার তো একটা প্রশাসনের সিম্বল। ফলে এই প্রতিষ্ঠানটা কিন্তু হয়তো তার যে প্রশাসনিক কাজকর্ম, সে কখনোই তার আশেপাশের জনগোষ্ঠীর সাথে কোনো সম্পর্ক তৈরি করার চেষ্টা করেনি, এটা বিচ্ছিন্ন থেকেছে। ফলে এই মানুষগুলো যারা আক্রমণ করেছে তাদের কাছে এটা একটা নেহায়েত সরকারের আর একটা স্থানীয় প্রতিভূ হয়েছে, ফলে আক্রমণ করতে হবে, তাহলে আক্রমণ করেছে। ফলে এবং একই সাথে দেখেন এটাও কিন্তু এসেছে যে একটা ইনস্টিটিউশনাল কোঅর্ডিনেশনেরও সংকট আছে, যে কে কাকে অনুরোধ করেছে, সে যাবে কি যাবে না ইত্যাদি রকমের সংকট আছে। ফলে সরকারের ভেতরকার যে সমন্বয়ের সমস্যা সেটিও কিন্তু গুরুত্বপূর্ণ। একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই, সেটি হচ্ছে যে সরকার যেভাবে পুরো বিষয়টিকে সামাল দিয়েছে সেটি নিয়ে একটা সমালোচনার জায়গা কিন্তু নিঃসন্দেহে এখন তৈরি হয়ে গেছে এবং অনেকে মনে করছেন যে জনমত সরকারের পক্ষে অনেকটাই নেই। কিন্তু এই যে পরিস্থিতি তৈরি হয়েছে এবং সরকার একটা ঝুঁকি নিয়েছে, অনেকে মনে করছেন যে কেন সে ঝুঁকিটা নিচ্ছে সেটাও বোধগম্য নয়। আবার সরকারের এখান থেকে আসলে শিক্ষণীয় কি আছে সেটিও একটা বিষয়। সরকারি শিক্ষণীয় অনেক কিছু এই কারণে যে এটা একভাবে কিন্তু মানে কি বলা যায়, সমাধান হচ্ছে না, কিন্তু এটা কিন্তু সমাধানের পথে যেতে হবে, না গেলে সরকারই বিপদে পড়বে, বাংলাদেশ বিপদে পড়বে। ওই জায়গাগুলো খুব গুরুত্বপূর্ণ। সেই জন্য সরকারের যে জায়গাটা, সেটা শিক্ষণীয় বিষয় হচ্ছে ছাত্রদেরকে এখনও কিন্তু ডেকে বিষয়গুলো নিয়ে কথা বলা দরকার। ডিভাইড অ্যান্ড রোল সেই ব্রিটিশ সিস্টেমে চলবে না। এটা পলিটিক্যাল স্ট্র্যাটেজি অবশ্যই একটা দেশের রাজনৈতিক দল নেবে, কিন্তু সরকারের কাজ কিন্তু পলিটিক্যাল স্ট্র্যাটেজির চেয়ে অনেক বেশি জরুরি। কিভাবে বিষয়টাকে মিনিমাইজ করা যায়, কিভাবে দেশটাকে শান্তি আনা যায়, কিভাবে হিউম্যান সিকিউরিটি এনশিওর করা যায়। আমার মারা যদি বাচ্চাদের সিকিউরিটি নিয়ে ভুগে একটা ইন্টারভিউতে এসে বলতে থাকে, এবং আমরা দেখেছি কি পরিমাণ ছেলে মেয়ে নিহত হয়েছে এই হত্যাকাণ্ডের শিকার, অনেকে এখনও হসপিটালে কাতরাচ্ছে। এই হিউম্যান সিকিউরিটির জায়গাটা এনশিওর করার দায়িত্ব কিন্তু সরকারের। অতএব সরকারকে এই জায়গায় অনেকগুলো জায়গায় কাজ করতে হবে যেন আস্থার জায়গা তৈরি হয়, অনাস্থা তৈরি হয়েছে। এই যে আস্থার জায়গার কথা বললেন, আমি এই আপনার কথা সূত্র ধরেই আমি মারুফুল ইসলাম আপনার কাছে জানতে চাই যে এখন একটা জিনিস সরকার আশ্বস্ত করার চেষ্টা করছে যে পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে আছে, অস্থিরতা কাটছে। তবে কোটা আন্দোলনকারীরা কিন্তু এখনও কিছু দাবি দেওয়া তারা সামনে তুলে ধরেছে। প্রধানমন্ত্রীও মেট্রো রেল স্টেশন দেখতে গিয়ে বলেছেন যে আন্দোলনকারীদের দাবি ফুরাচ্ছে না, কিন্তু কিছু সমন্বয়ক নির্যাতনের যে অভিযোগও করছেন। এই সব মিলিয়ে পরিস্থিতি আবারও যে অস্থিতিশীল হয়ে উঠবে না সেই সংশয়টা আসলে কতটা কাটছে, এবং এখানে সরকারের সুস্পষ্ট পদক্ষেপ কি হতে পারে? আমি আশা করি যে এটা সংশয়টা কেটে যায়, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে মনে হচ্ছে যে এখন এটা কাটছে না। প্রথমত হচ্ছে, যদি আমি খুব ছোটোভাবে তাকিয়ে দেখি, তাহলেও যে আন্দোলনকারীরা যে দাবি দাওয়াগুলো তুলেছিল তার মধ্যে মূলত একটা দাবি মানা হয়েছে, যদি আমরা কোটার সংস্কারের দাবিটা, কিন্তু তার সঙ্গে আরও 8টি দাবি রয়েছে
সেই দাবিগুলো কিন্তু এখনো পর্যন্ত ক্যাটেগরিক্যালি অ্যাড্রেস করা হয় নাই। কিন্তু এইটাকেও মনে করতে হবে যে এই পুরো বিষয়টাকে হ্যান্ডেল করতে গেলে আপনাকে আরও বৃহত্তর প্রেক্ষিতে দেখতে হবে যে এই ছেলেমেয়েরা যারা এসেছে তাদের ক্ষোভ এই যেভাবে দেশটা শাসন হচ্ছে তার বিরুদ্ধে, যে দুর্নীতি তার বিরুদ্ধে, যে দুঃশাসন তার বিরুদ্ধে, তাদের যে বেকারত্ব তার বিরুদ্ধে, তাদের যে দেশের অর্থনৈতিক সংকট তার বিরুদ্ধে, সেইগুলোকে আমরা কোনোভাবেও যদি অ্যাড্রেস না করি, অর্থাৎ বৃহত্তরভাবে কিন্তু অ্যাড্রেসটা করতে হবে, না হলে এই প্রশাসনিক নিয়ন্ত্রণ দিয়ে আমরা হয়তো আপাতভাবে চাপা দিতে পারি সংকটটাকে, কিন্তু সমাধান হবে বলে মনে হয় না। ধন্যবাদ আপনাদের দুজনকে, অনেক ধন্যবাদ বিবিসি প্রবাহে কথা বলার জন্য। এই ছিল আজকের মতো বিবিসি প্রবাহ। শেষ করব কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গত কয়েকদিনের ঘটনাবলীর বেশ কিছু চিত্র দিয়ে। তবে তার আগে আমি শারমিন রমা আজ বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।